সুপ্রদর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে সবসময়। হালে প্রযুক্তির ব্যবহার সহজলভ্য হওয়ায় রাজনৈতিক পক্ষগুলো তাদের মত প্রচারে আগের চেয়ে অনেক বেশি মনোযোগী, এটাও সত্য। বিএনপির অভিযোগ, তাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে অসত্য প্রচার করছে আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগ বলছে বিএনপি মিথ্যাশ্রয়ী রাজনীতি করে। সম্প্রতি আওয়ামী লীগ অপপ্রচারের জবাবে ডিজিটাল সুবিধা ব্যবহারের কথাও বলেছে তৃণমূল পর্যায়ের নেতাদের। প্রাসঙ্গিক বিষয়ে আজকের সম্পাদকীয় প্রচার অপপ্রচার। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ইকবাল সোবহান চৌধুরী, চেয়ারম্যান ডিবিসি নিউজ, শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন হাসানুল হক ইনু, এমপি, সভাপতি জাসদ। দর্শক, আপনারাও এই আলোচনা শুনতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য, প্রশ্ন রাখতে পারছেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। ঈদের 4 দিন আগেই ঘরমুখী মানুষের ঢল, লঞ্চ ফেরিতে গাদাগাদি, করোনায় আজও 187 জনের মৃত্যু, কোভিড হাসপাতালে কেবলই হাহাকার। শনিবার থেকে ঢাকায় বসছে কোরবানির পশুর হাট। রাজধানীর বাইরে জমে উঠেছে বেচাকেনা। ফেনীতে ব্যবসায়ীকে হত্যা করে ট্রাক বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা। 14 বছর আগে এই দিনে কারাগারে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তৃণমূলের ভূমিকায় মিলে মুক্তি। 111-এর কুশীলবরা এখনো তৎপর, সজাগ থাকার আহ্বান। খুলনার গল্লামারীতে ক্লিনিকে চলত শিশু বেচাকেনা। মাত্র 15,000-এ বিক্রি হয়ে যাওয়া শিশু উদ্ধার। অবৈধভাবে করানো হতো গর্ভপাত, মালিক আটক। এবং জয় দিয়েই শুরু হলো হারারেতে টাইগারদের ওয়ানডে মিশন। জিম্বাবুয়েকে হারিয়েছে 155 রানে। মাশরাফিকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড সাকিবের। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে করোনা মহামারী চলছে এবং এই সময়ও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সরকারের তরফ থেকে বিএনপি যেই বিভিন্ন ইস্যুতে তারা কথা বলছেন, সেগুলোকে তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তারা গুজব ছড়াচ্ছেন এবং অপপ্রচার করছেন। ইকবাল ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে মানে একটি রাজনৈতিক বিরোধী পক্ষ তারা বিভিন্ন অসঙ্গতি তুলে ধরবে, বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরবে। তো মানে সেটি তো মানে মানে গণতান্ত্রিক চর্চারও সেটি অংশই। তো সেটিকে আপনারা মানে মানে কি হলে আপনারা আপনারা আওয়ামী লীগ মনে করছেন, বা আপনি যেহেতু একসময় উপদেষ্টাও ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, সেই জায়গা থেকে আমি আপনাকে দিয়ে শুরু করি যে মানে কোনটা হলে মানে সেটাকে আসলে অপপ্রচার বলা হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটি হলো যে রাজনীতি যদি থাকে তাহলে সরকার পক্ষ থাকবে, সরকার পক্ষের বিপক্ষেও থাকবে। আবার রাজনীতির বাইরেও যারা রাজনীতি করেন না বা রাজনৈতিক দল করেন না, তারাও কিন্তু পক্ষ বিপক্ষ থাকবে। সুশীল সমাজ থাকবে, বুদ্ধিজীবী থাকবে, পেশাজীবী থাকবে, বিভিন্ন রকমের মত থাকবে। এবং বিভিন্ন রকমের মত থাকাটাই কিন্তু একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটি কিন্তু বাঞ্ছনীয়। তো আপনি যেটা বলছেন প্রচার অপপ্রচার, স্বাভাবিকভাবেই যখন প্রচার থাকে তখন অপপ্রচারও হবে। সত্য যখন থাকে তখন সেখানে মিথ্যাও থাকে। আবার যখন বিভ্রান্তিও থাকে, গুজবও থাকবে। এটি কিন্তু নতুন কিছু নয়। আর বিশেষ করে যখন আমাদের এখন প্রযুক্তি যখন অনেক বেড়ে গিয়েছে এবং মুহূর্তের মধ্যে মত চলে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তথ্য কোনো সময় বস্তুনিষ্ঠতা হারিয়ে বিভ্রান্তির মধ্যেও ঘুরপাক খাচ্ছে, সেখানে প্রচার অপপ্রচার অস্বাভাবিক কিছু নয়। তবে সবচেয়ে বড় জিনিস যেটি সেটি হলো যে অপপ্রচার কতটুকু ক্ষতিকারক। যদি অপপ্রচারটি যদি এমন হয় যে সেটি একেবারে সত্যের কোনো বালাই নেই এবং সেখানে তথ্য বিভ্রাট আছে এবং উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করা হচ্ছে, সেটি কিন্তু ক্ষতিকারক।
আর অপপ্রচার অনেক সময় মানুষ কিন্তু স্বাভাবিকভাবে কিছু অতিরঞ্জিত কিছু চায়। যেমন ধরুন মারা গিয়েছে হয়তো 10 জন, যদি বলা হয় যে 20 জন মারা গেছে, তার মধ্যে একটা মানে পাওয়া যায়, 20 জন মারা গিয়েছে। তো এটাও একটা অপপ্রচার, কিন্তু সেই অপপ্রচার কতটুকু ক্ষতি করে এটা দেখার বিষয়। মানে সমালোচনা বা ভিন্ন মত বা ভিন্ন তথ্যকেই আপনার অপপ্রচারের ট্যাগ দিয়ে সেটাকে আসলে চাপিয়ে রাখার চেষ্টা করা হয়। আমি যেটা বলেছি যে অপপ্রচার যদি ক্ষতিকারক হয়, সেই অপপ্রচার যদি সমাজে শান্তি বিঘ্নিত করে, সেই অপপ্রচার যদি সহিংসতাকে উস্কে দেয়, সে অপপ্রচার যদি বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের সমাজে যদি অশান্ত পরিবেশ তৈরি করে, সহিংসতা সৃষ্টি করে, সেই অপপ্রচার কিন্তু আইনগতভাবেও সিদ্ধ নয় এবং সেটা সামাজিকভাবেও কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না। তবে প্রচারে একটা জিনিস আছে, সবাই কিন্তু প্রচার চায়। অনেক সময় ইতিবাচক প্রচার আছে, অনেক সময় নেতিবাচক প্রচার আছে। এখন নেতিবাচক প্রচার যেগুলো, সেগুলো কতটুকু আমাদের প্রয়োজন বা কতটুকু আমাদের, সেটা সাধারণ মানুষ এবং জনগণ সেটা দেখবে। আর আমরা যারা মিডিয়াতে আছি, আমাদের কিন্তু আমাদের যে এথিক্স যদি বলা হয়, গণমাধ্যমের যে নীতি নৈতিকতা এবং দায়িত্ববোধ, তাতে কিন্তু আমরা অপপ্রচারও করতে পারবো না, আমরা গুজবও ছড়াতে পারবো না, আমরা বস্তুনিষ্ঠতাও ছাড়াতে পারবো না। ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো। শওকত মাহমুদ ভাই, সেটি প্রশ্ন হচ্ছে মানে সরকারে থাকলে মানে যেই তথ্যটা অপপ্রচার বিরোধিতা থাকলে সেটা আসলে তথ্য, এমন হয় কি না? যেমন ধরেন আমি যদি বাংলা ভাইয়ের কথা বলি, যে সময় সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল, তখন সেই সময়ে বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি বা এটা অপপ্রচার অন্যভাবে বলেছিলেন। জি, তো সেইটাই আমি আসলে জানতে চাচ্ছি যে মানে সেইটা আসলে তথ্য কি মানে কোন জায়গায়, মানে ক্ষমতার কোন জায়গাতে আছে, সেটার কারণে কি এই সংজ্ঞা বদল হয় কিনা? দেখুন, আপনি ইকবাল ভাইকে যখন প্রশ্ন করছিলেন তখন এটা বলছিলেন যে মত প্রকাশের অধিকারের কথা আপনি বলছিলেন। প্রচারের অধিকারটা হচ্ছে মত প্রকাশের অধিকার এবং এটা মানুষের একটা জন্মগত অধিকার। এটা শুধু মানে ফ্রান্সের বিপ্লবের দলিলে বা আমেরিকায় স্বাধীনতার ঘোষণাপত্রের দলিলেই অথবা জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলেই যে সন্নিবেশে তা না। আর 1500 বছর আগে যখন পবিত্র কোরআন শরীফ নাজেল হয়েছিল, সেখানেও আল্লাহ বলছেন যে আমি মানুষকে মন গঠন করে দিয়েছি সূরা আশ-শামসে, আমি যতদূর আমার মনে পড়ে, এবং এই মন গঠনে আমি ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি, অর্থাৎ বিবেকের তিনি দিয়েছেন। এই বিবেককে যারা উৎকর্ষিত করবে তারা সফল কাম হবে, যারা করবে না তারা ব্যর্থ হবে। তো এই যে বিবেক, এই বিবেকের মধ্যেই কিন্তু মানুষের এক ধরনের মত প্রকাশের অধিকার, মানুষের ব্যক্তি স্বাধীনতার অধিকারগুলো কিন্তু সন্নিবেশিত আছে। যেমন আল্লাহ বলছেন যে তোমরা সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তো অসৎ কাজে নিষেধ করতে গেলে তো আপনি মত প্রকাশ ছাড়া নিষেধ করতে পারবেন না। আপনি যদি কাউকে বলবেন যে আপনার কাজটা খারাপ হচ্ছে, এটা করবেন না, এটাও তো একটা মত প্রকাশ। তো মত প্রকাশের এই অধিকার নিয়ে কিন্তু মানে শতকে শতকে বহু আন্দোলন হয়েছে, নিপীড়নের চেষ্টা চলেছে। এখন আপনি যদি এটাকে রাজনৈতিকভাবে আপনি আনতে চান বা বর্তমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করতে চান, তাহলে আমি বলবো যে এখানে তো বাংলাদেশে এখন অন্তত গণমাধ্যমে এটা একপক্ষীয় প্রচার হচ্ছে। একপক্ষীয় প্রচার হচ্ছে এই অর্থে আমি বলবো যে সরকার গণমাধ্যমের কে নানাভাবে কালো আইনের মাধ্যমে বলুন, তারপরে মানে আমরা বলবো যে বিভিন্ন সংস্থার মাধ্যমে বলুন, যেটা তথ্য মন্ত্রণালয়, আমি বলবো তথ্য মন্ত্রণালয় এখন আর সেন্সরশিপ আরোপ করে না, এর একটা চিঠি দিতে পারে যে টকশো গঠনমূলক হতে হবে, এই পর্যন্তই। কিন্তু বাস্তবে যারা এগুলোকে কন্ট্রোল করছে এমনভাবে অবস্থা তৈরি করেছে এবং সাংবাদিকরা একটা প্রান্তিক অবস্থানে চলে গেছে, হয়তো রুজি রোজগারের ক্ষেত্রে, মিডিয়ার ইনকামের ক্ষেত্রে বলুন এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্ন বলুন, সব ক্ষেত্রেই। তো এখানে আপনি প্রচার একতরফা প্রচার হচ্ছে। এখন বিরোধী দল যা প্রচার করে সেটা খুব সামান্যই প্রচার হয়। এখন বিরোধী দলের ক্ষেত্রে, যেমন বিএনপির ক্ষেত্রে আমি বলতে পারি, যেমন খালেদা জিয়ার রাজনীতি করার এখন অধিকার নেই, প্রচারের তো নেই। এক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বক্তব্য বাংলাদেশে গণমাধ্যমে প্রচার করা যাবে না, এটা এই মর্মে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে, আদেশ আছে হাইকোর্টের, প্রচার হয় না। তো বিরোধী দল মাঝে মধ্যে প্রেস কনফারেন্স বা আলোচনা অনুষ্ঠানে যা বলে সেগুলো প্রচার হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্রচারগুলো হয় এগুলো হচ্ছে ব্যাপক এবং এটা মানুষকে অনেক সময় বিভ্রান্ত করে। যেমন ওবায়দুল কাদের সাহেব একসময় বলেছেন যে
করোনার চেয়ে তো আওয়ামী লীগ অনেক শক্তিশালী, তার এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেছে যে আমাদের চাইতে করোনা দুর্বল, অতএব আমরা করোনা মোকাবিলার ক্ষেত্রে আমাদের এত সজাগ হওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম কিন্তু তারাও তো করোনায় আক্রান্ত হয়েছে। কথার কথা আমি বলছি যে মানুষের বক্তব্য, মিডিয়ারও দায়িত্ব আছে সব বক্তব্য প্রচারের ক্ষেত্রে, যে মানুষের সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তারপরে নানা ধরনের প্রচার আছে এবং আপনার এই প্রচারের ক্ষেত্রে যদি আপনি বলেন রাজনৈতিকভাবে এমনভাবে মানে একপক্ষীয় প্রচার হয়, এই প্রচারে কিন্তু মানুষ ভ্যাকসিন নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় বিএনপি নেতাদেরকেও বিভিন্ন কথাবার্তা বলতে হ্যাঁ ভ্যাকসিন নিয়ে কথা বলেছে। ভ্যাকসিন নিয়ে আপনি তো অস্বীকার করতে পারবেন না। প্রথমত মানুষের সংশয় ছিল যে এই ভ্যাকসিন ভারত থেকে আসছে, এটা কি আসলে কাজ দেবে কিনা। এখন বিএনপি নেতাদের কেউ কেউ এটা বলেছেন যে এটা নিয়ে সংশয় আছে। কিন্তু আপনি যখন গণমাধ্যমে একটা জনবয়ান গড়ে তোলার মতো উপযুক্ত আলোচনার পরিবেশ সৃষ্টি না করবেন, তখন কিন্তু নানা ধরনের গুজব সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যেমন বলছিলেন মানে গণমাধ্যমেরও মানে বিচার বিবেচনা করে বুঝে একটা তথ্য পরিবেশন করা উচিত। তো রাজনৈতিক দলগুলোরও মানে একটু খোঁজ খবর নিয়ে, কারণ সেটা তো আসলে ভারতীয় ভ্যাকসিন না, ভ্যাকসিন না, আপনি ভ্যাকসিনের কথা সেটা কিন্তু বিএনপি বলেছে। সে উল্টার দিকে যদি সরকারের পক্ষ থেকে আপনার বক্তব্য যদি বিশ্লেষণ করতে যান 1, 2, 3, 4 করে প্রচুর এরকম বক্তব্য পাবেন যে এই কথাগুলো বলা হয়েছে। যেমন করোনার চাইতে আওয়ামী লীগ শক্তিশালী, এই কথাটাই তো একটা ভয়ঙ্কর কথা। তো আপনি এই কথাগুলোর বিশ্লেষণ তো করবেন। এখন কিছু কিছু গুজব ছড়ায়, কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এমন ধরনের তথ্য কেউ একজন দিয়ে দিল, ভাইরাল হয়ে গেল, যেটা আসলে সত্য না। আমরা এগুলোর কোনোভাবেই পক্ষপাতী না। আমাদের কথা হচ্ছে যখন সব কিছু নিয়ে আলোচনার সুযোগ থাকবে, মত বিনিময়ের সুযোগ থাকবে, মানুষ দেখবে যে এর পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটা তো গণমাধ্যম হচ্ছে না। গণমাধ্যমে এমন বক্তব্য হয়েছে, রাজনীতিবিদ বলেছেন এই কথা, পরের দিন ধরেন মেনন ভাই বলেছেন যে আমরা মধ্যরাতের ভোটে নির্বাচিত হয়েছি, পরের দিন যখন সরকারের ধাক্কা খেয়ে আবার বলেছেন যে আমি এইভাবে বলিনি। তো এটা তো গণমাধ্যমের উপর দায়িত্ব এসেছে। তাহলে আপনি আগের দিন কি প্রচার করলেন? এই রাজনীতিকের কথা যে প্রচার করলেন, পরের দিন উনি বলছেন যে না আমি এইভাবে বলিনি, সেটা তো গণমাধ্যমেরও তো এটা দায় এসে যায়। তো এই বাংলাদেশের রাজনীতির মানদণ্ডে এই ধরনের কিছু আছে। কিন্তু মেজর ক্ষেত্রে আমি বলবো যদি দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বা বিরোধী দলগুলির সমস্যা যদি প্রচারের দায়িত্ব, মোটা দাগে আপনার মনে হয় কিনা যে রাজনীতিবিদরা যখন কথা বলেন মানে দায়িত্ব নিয়ে কথা বলেন, মানে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কথা বলেন, এটা মনে হয় মানে এই ধরনের মানে গুজব যাতে না ছড়ায় সেই ক্ষেত্রে? না, অবশ্যই গুজব ছড়ানো বন্ধ করার মূল বিষয় হচ্ছে মূল গণমাধ্যমে যদি বিষয়টি প্রচার হয় এবং গণমাধ্যমগুলি দায়িত্বশীলতার সঙ্গে প্রচার করে, তাহলে কিন্তু গুজব ছড়ানোর কোনো সুযোগ নেই। যেমন কয়েকদিন আগে পার্লামেন্টে, আমি কথা বলে শেষ করে দিই, ইনু ভাইরা কয়েকজনে বলেছেন, তোফায়েল ভাই বলেছেন যে এই যে সরকারি আমলাদের উপর দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, এমপিদের উপর কোনো করোনা মোকাবেলার কোনো দায়িত্ব নেই, কেন সরকার তাদের উপর নির্ভর করছে? এই বক্তব্যটা তো সেদিন প্রচার হয়েছে এবং আমরা টকশোতেও নানাভাবে বলেছি যে রাজনৈতিক ঐক্যমত সরকার সৃষ্টি করতে চান না, রাজনৈতিক দলের সহযোগী নিতে চান না, ভালো কথা। কিন্তু আওয়ামী লীগের নিজেই উপরেই বিশ্বাস করছে না যে তাদের দলীয় নেতাকর্মীদেরকে তাদেরকে এখানে ইউজ করা হচ্ছে। পার্লামেন্টে এই কথা উঠেছে, এখন এই কথা প্রচার হয়েছে একদিন, তারপরে আপনি প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যার উদ্দেশ্যে বলছেন সে যদি এটা না হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে এই প্রচারের অর্থ কি? গণমন্ত্র মানে হচ্ছে আমি লজ্জিত বোধ করা যে আরে আমি করিনি, তাহলে তো করা উচিত। সরকার কি এখনো করেছে? সেই রাজনীতিবিদদের দায়িত্ব দিয়েছে না আমলাদের উপর? শকুল ভাই, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। হাসানুল হক ইনু এমপি, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানে আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং সেই ক্ষেত্রে মানে সেই জায়গা থেকে যদি আমি একটুই করি, সেটি হচ্ছে যে মানে অপপ্রচার, ভাবমূর্তি, দেশদ্রোহিতা, মানে বিভিন্ন ধরনের আইনে বিধিতে বিভিন্ন শব্দ থাকে এবং সেগুলোকে আসলে সেইভাবে সংজ্ঞায়িত করা থাকে না। এবং অনেক সময় মানবাধিকার কর্মীরা বলেন যে মানে যেহেতু ওইভাবে মানে সংজ্ঞায়িত করা থাকে না, সেই ক্ষেত্রে আসলে এগুলোকে আসলে বিভিন্নভাবে ব্যবহারও করা যায়। সেইটা আপনার মনে হয়েছে কিনা, আপনি যখন দায়িত্ব পালন করেছেন, সেটা আপনার কখনো মনে হয়েছে কিনা? দেখুন, এতক্ষণ আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর কি। তো ইকবাল সোবহান চৌধুরী সাহেব আমার বন্ধু বললেন যে অপপ্রচার যদি ক্ষতিকারক হয় তাহলে একটু অসুবিধা। অপপ্রচারই, বুঝছেন? অপপ্রচার মানে তথ্য নির্ভর না, খণ্ডিত তথ্য অথবা তথ্য ধামাচাপা দিয়ে। আমরা পরের বিষয়, আমি এখানে শওকত মাহমুদ সাহেব বলছেন একপক্ষীয় প্রচার চলছে, এটার সঙ্গে তো আমি মোটেও একমত নই। যে এই শওকত মাহমুদ সাহেব এখন খুব
বন্দুকের নলের আগায় কথা বলছেন না, একটা আনন্দে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে উনি কথা বলছেন এবং এই সরাসরি অনুষ্ঠানে ওনার বক্তব্যগুলো প্রচার হবে। সুতরাং একতরফা প্রচার না, যেহেতু গণমাধ্যম বেসরকারি খাতই প্রাধান্য, বেসরকারি খাতে প্রতিদিন আলোচনা যেগুলো হচ্ছে সেখানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের লোক থাকেই, এমনকি যারা রাজনীতি করেন না, ভিন্ন মতের লোক, তারা শিক্ষক হতে পারে, গবেষক হতে পারে, তারা প্রতিদিন মানে সরকারের সমালোচনা করছেন এবং সেটা প্রচার হচ্ছে। যেটা নামকরা পত্রিকা প্রথম আলো থেকে শুরু করে ইত্তেফাক থেকে শুরু করে যদি চোখ বুলান আপনি, বাংলাদেশ প্রতিদিন থেকে বলেন যে কেউ হয়তো সরকার পক্ষের কথা বলবেন, কিন্তু এইখানে সমালোচনার জায়গাটা কিন্তু উন্মুক্ত আছে। কালো আইন শেখ হাসিনার শাসনকালে গণমাধ্যমের জন্য কোনো কালো আইন জারি করা হয়নি, আজ পর্যন্ত অগণতান্ত্রিক আইন জারি করা হয়নি। কিছু দণ্ডবিধি যেটা প্রয়োগের ক্ষেত্রে যায়, কর্মচারীরা ক্ষমতাবাজি করেছে, দলবাজি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, সেই ঘটনায় গণমাধ্যমের কর্মীরা লাঞ্ছিত হয়েছেন, কারাগারে গিয়েছেন, তার নিন্দা আমরাও করেছি। সেটা হচ্ছে অন্য জিনিস। সেটা আগের যে দণ্ডবিধি দীর্ঘ 150 বছর ধরে যে দণ্ডবিধি চলছে বাংলাদেশে, সেই দণ্ডবিধিতে কিন্তু মানে বহুত সময় কর্মচারীরা, পুলিশ কর্তৃপক্ষ যখন প্রয়োগ করে বা আদালত প্রয়োগ করে, তখন কিন্তু বহুত জনাই নিরীহ মানুষ লাঞ্ছিত হয়। আমি সেই প্রশ্নে যাচ্ছি না। এইখানে দেখবেন যে সমস্যাটা কোন জায়গায় দাঁড়িয়েছে। সমস্যা কোন জায়গায় দাঁড়িয়েছে যে খালেদা জিয়ার কথা দেখেন, যুক্তরাষ্ট্র মানে ইংল্যান্ডের মতন দেশ পার্লামেন্টে তারা বলে দিল যে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে অ্যারেস্ট করে ঘরে আটকে রাখা হয়েছে। এটাকে কি বলবেন? ডাহা অপপ্রচার, মিথ্যাচার এটাকে বলে। তো সুতরাং বাদ দেন বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর একবার করে বাংলাদেশের মানবাধিকারের উপরে কথা বলে। আমার জানা মতে তথ্য মন্ত্রণালয়ে থাকা অবস্থায় কোনোদিন তারা আমার বক্তব্য নেয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য নেয়নি, বা রাজনীতিবিদদের বক্তব্য নেয়নি। সেটা বিএনপির কথাই বলুন আর আওয়ামী লীগের কথাই বলুন বা আমার মতন নগণ্য রাজনৈতিক কর্মীর কথাই বলুন, তারা যা ইচ্ছা তাই লিখে দিচ্ছে আর কি। এক কথা গদবাদা কথা আছে, বাংলাদেশে মানবাধিকার নাই, হ্যান নাই ত্যান নাই। হ্যাঁ, যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কেউ যদি এনকাউন্টারে মারা যায়, বিনা বাচারে মারা যায়, থানার ভিতরে অত্যাচারিত হয়, সেটা নিয়ে আপনি বলার পরে সেটা তো সত্যি কথাই বললেন, অপপ্রচার তো না। এবং সেটা নিয়ে যদি কেউ বলে যেখানে থানার ভিতরে তাকে মেরে হাত পা গুড়িয়ে দিয়েছে, এই কথাটা গণমাধ্যম প্রকাশ করছে। সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি, পররাষ্ট্রমন্ত্রী বাধ্য হয়ে কি বললেন যে বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করে আটকানো হয়নি, উনি একটা দণ্ডপ্রাপ্ত আসামি, দুর্নীতির দায়ে উনাকে জেলখানাতেই রাখা হয়েছে, আপাতত জেলের বাইরে শারীরিক কারণে বাসায় বন্দি করা হয়েছে। আমি যে জাতীয় আন্তর্জাতিকভাবে এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারটা কেন হয়? যখন স্বৈরাচার গণতন্ত্রের আলখাল্লা পড়ে, যখন রাজাকাররা ইসলামের টুপি মাথায় দিয়ে রাজনীতিতে নামে, তখন গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, সমাজতান্ত্রিক শক্তি যখন এটা চ্যালেঞ্জ করে, তখন গাত্রদাহ শুরু হয়, জ্বালা পড়া শুরু হয়। যেরকম সামরিক স্বৈরাচাররা, মুক্তিযোদ্ধারা যখন রাজাকারের টুপি পরে, রাজাকারের সঙ্গে ঐক্য করে, তখন সমালোচনা আমরা করি, তখন সেটা সহ্য করতে পারে না, তখন আসে মিথ্যাচার, মিথ্যাচারের কথা। এবং রাজনৈতিক অঙ্গনে মিথ্যাচারের জন্ম এখানে। যেরকম ফতোয়াবাজি, ক্ষমতাবাজি, দলবাজি, দল করা তো কোনো অপরাধ না, দলবাজি খারাপ, ক্ষমতা তো খারাপ না, ক্ষমতাবাজি খারাপ, ধর্ম পালন করা তো খারাপ না, কিন্তু ধর্মের নামে ফতোয়াবাজি খারাপ। সুতরাং ফতোয়াবাজি কে নিয়ে যখন আপনি সমালোচনা করবেন, যারা ফতোয়াবাজি করবে তারা ইসলামের অপব্যাখ্যা করবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি গণতান্ত্রিক মহলকে যখন স্বৈরাচারী শক্তি মোকাবেলা করছে, আগুন সন্ত্রাসীরা মোকাবেলা করছে, তখন গণতান্ত্রিক শক্তির উপর একটা লেভেল আঁটার চেষ্টা করে। সেটা বাংলাদেশে দেখেছেন, আমি নাম বলতে চাচ্ছি না, তাই না? কিন্তু আগুন সন্ত্রাসীকে যখন আগুন সন্ত্রাসী বলবো, জঙ্গি সন্ত্রাসী বলবো, তখন সেই আগুন সন্ত্রাসী নেতা নেত্রী এবং জঙ্গি সন্ত্রাসী নেতা নেত্রী তাদের গায়ে লেগে যায়। তখন আমি মহাজোটের লোক, আমাকে ঘায়েল করার জন্য তখন মিথ্যাচার করতে হয়। যে ইনু সাহেব জীবনেও তো নির্বাচন করতে পারতেন না, ইনু সাহেব কাঁধে ভর করে এমপি হয়েছে, এখন দালালি করে খাচ্ছে। আরে
আমি তো নির্বাচন 90 সাল থেকে করছি, কোনোদিন তো জামানত হারাইনি আমি। কিন্তু বহুত নাম করা সাংবাদিকরা লিখেছে ইউনূস সাহেবের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। আমার তো জামানত কোনোদিন বাজেয়াপ্ত হয়নি, আমি হেরেছি। আর ঐক্যের কথা বলছেন, ঐক্যতা আমারও প্রয়োজন আছে, আওয়ামী লীগেরও প্রয়োজন আছে, জামাতেরও প্রয়োজন আছে, বিএনপিরও প্রয়োজন আছে। তাহলে আর জামাত জীবনে জিততে পারতো যদি বিএনপির সঙ্গে ঐক্য না করতো? আর জামাত যদি পক্ষে না থাকতো বিএনপি কোনোদিন ক্ষমতা যেতে পারতো? পারতো না। তাহলে এই যে জিনিসগুলো, যখন আমি ন্যায্য কথা বলবো, ধরেন আমি হাসানুল হক ইনু অপপ্রচারের শিকার কিরকম, আমি যখন আদা জল খেয়ে সাম্প্রদায়িক জঙ্গিবাদীদের খপ্পর থেকে বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য, মহা ঐক্যের জন্য কাজ করছি, এই 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 যে 2006 সালের পরে ফেসবুকে দেখলাম বাঁশের কেল্লার ইয়ের থেকে হাসানুল হক ইনু 75 সালে প্যান্ট শার্ট পরে ট্যাঙ্কের উপরে নাচানাচি করছে। এবং এই কথাটা বিএনপি জামাত সার্কেল থেকে অনেকবার বলেছে যে ইনূস সাহেব তো 15ই আগস্টের পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে উল্লাস প্রকাশ করেছে। আমি তো আন্ডারগ্রাউন্ডে, আমি তো 48 ঘন্টার ভিতরে বঙ্গবন্ধু হত্যার নিন্দা করে খন্দকার মুস্তাকের বিরোধিতা করেছি। এমন বিরোধিতা করেছি যে আমার 83 দিনের শাসনকালে জাসদের শতাধিক কর্মী মরে গেল। আমি আন্ডারগ্রাউন্ডেই থাকলাম। এই যে হাসানুল হক ইনুকে ঘায়েল করার জন্য যে বঙ্গবন্ধুর মৃত্যুতে উনি উল্লাস প্রকাশ করেন, আবার আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভিতরে যারা আমাকে পছন্দ করে না, আওয়ামী লীগ জাসদের ঐক্য পছন্দ করে না, শেখ হাসিনার সঙ্গে আমি চললে পছন্দ হয় না, চট করে সৈয়দ আশরাফের মতন লোক বলল জাসদ আওয়ামী লীগের উচ্ছেদের জন্য দায়ী। আরে আমি দায়ী তো শেখ হাসিনা না বুঝেই কি আমার ঐক্য করেছে? ইনু ভাই, আমি মানুষ না, ওনাকে তথ্য নাই। তাহলে এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারটা আমরা আওয়ামী লীগ থেকে বলুন, জাসদ থেকেই বলুন, বিএনপির থেকেই বলুন, জামাতের থেকে বলেন, আমি মিথ্যাচারের শিকার এবং গণমাধ্যম সেটা প্রচার করেছে। গণমাধ্যমের কোনো দোষ নাই। তবে গণমাধ্যম যদি মিথ্যা তথ্য প্রচার করে, খণ্ডিত তথ্য প্রচার করে, তাহলে অবশ্যই সেটা হলুদ সাংবাদিকতার দয়ে দুষ্ট হবে। হাসানুল হক এমপি, আপনাকে ধন্যবাদ। আমি ইকবাল ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানে রাজনীতির পক্ষ তো মানে তাদের জায়গা থেকে বিভিন্ন তথ্য দিতেই পারে, মানে বিভিন্ন কথা বলেন, এবং ইনু ভাই যেমনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললেন। তো সেই জায়গা থেকে আসলে মানে গণমাধ্যম মানে তার ভূমিকাটা কি হওয়া উচিত, বা যেটা হওয়া উচিত সেটা আসলে পালন করে কিনা। মানে কেউ একজন বলে দিল যে মানে সাপোজ যে এটা হচ্ছে ভারতীয় ভ্যাকসিন বা অমুক এইটা বা অমুক সেইটা, মানে সেইটা কি আসলে মানে গণমাধ্যম কি সেই জায়গায় আসলে তার কি করা উচিত বা সেটা করে কিনা? না, এখানে যেটি হলো যে আমার বন্ধু হাসানুল হক ইনু যেটা বললেন, আমি কথা বলছি যে প্রচারের অধিকার আছে। যেমন উনি বললেন যে ওনার বিরুদ্ধে প্রচার যদি এটা হয় যে উনি জাসদ করেন, এটা ঠিক আছে, উনি জাসদ করেন, উনি নিজেও বলবেন জাসদ করেন না, জাসদ করেন। আর কিন্তু ওনার বিরুদ্ধে প্রচার যদি হয়ে থাকে যে উনি বঙ্গবন্ধু হত্যার সময় উল্লাস প্রকাশ করেছেন, সেটি হলো অপপ্রচার, উদ্দেশ্যমূলক এবং মিথ্যাচার, এবং সেটা ওনাকে ক্ষতি করার জন্য, রাজনীতি হিসাবে ক্ষতি করার জন্য। সে অপপ্রচারটা দণ্ডনীয় এবং অপপ্রচারের কোনো সুযোগ নেই। যেমন ধরুন আমরা যদি বলি আমরা যদি বলি যে দুধ খাঁটি নয়, তাহলে সেটা দুধ নয়, কিন্তু আমি একটু মানে বোঝার জন্য, যেমন ধরেন কেউ একজন বলল যে হাসানুল হক ইনু বঙ্গবন্ধু হত্যার পরে ট্যাঙ্কের উপরে উঠে তিনি উল্লাস করেছেন, উনি ওই দিন বললেন। তো সেই দিন কি আমরা গণমাধ্যম কি এইটা করি যে হাসানুল হক ইনু এমপিকে আবার ফোন দিয়ে বলা যে আপনার সম্পর্কে এটা বলা হয়েছে, আপনার বক্তব্যকে, সেটাকে আমরা মানে রাজনৈতিক রিপোর্টিং কি আমরা সেটা করি? না, সেটা না করাটাই কিন্তু উদ্দেশ্যমূলক। আমি আপনার বিরুদ্ধে বা হাসানুল হক ইনুর বিরুদ্ধে বা যে কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে আমার গণমাধ্যমের সাংবাদিক হিসাবে রিপোর্ট করার অধিকার আছে, কিন্তু তার বিরুদ্ধে যদি আমি কোনো অভিযোগ পাই, সেই অভিযোগটি তাকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেটি রাজনীতিবিদ নয়, একজন ব্যবসায়ীর বিরুদ্ধেও যদি আমি কোনো রিপোর্ট করতে চাই এবং কোনো ব্যক্তির বিরুদ্ধেও যদি কোনো আমি তথ্য পেয়েছি, সেই তথ্য যদি আমি প্রচার করতে চাই, তার বক্তব্য আমাকে নিতে হবে। এটি হলো সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ববোধ। এবং প্রচার করার অধিকার আছে, অপপ্রচারের কোনো অধিকার নেই। এটা হলো, যেমন আপনার তথ্য দেওয়ার অধিকার আছে, সে তথ্য আমার বিরুদ্ধে যদি হয় সে তথ্য আমাকে মেনে নিতে হবে, কিন্তু তথ্য দেওয়ার নামে যে বিভ্রান্তি সৃষ্টি করা, সেটি কিন্তু কোনো দেশে, কোনো সভ্য দেশে
সেটি সম্ভব নয়, কোনো গণতান্ত্রিক পরিবেশে সেটি সম্ভব নয়। আপনি যেটা বললেন যে ভারতীয় যে যে টিকা, এখন প্রশ্ন হলো যে ভারতে এটি প্রোডাকশন হচ্ছে, এটি ভারতের নিজস্ব কিন্তু টিকা নয়, এটি আন্তর্জাতিক একটি কোম্পানি। ভারতে উদাহরণ হিসেবে বলেছেন। তো এখন ভারতীয় টিকা, এখন ভারতীয় টিকা না হয়ে এটা যদি এই একই কোম্পানি যদি লন্ডনে করে তাহলে হয়তো আপনি এটা বলতেন না। এটাই হলো উদ্দেশ্যমূলক, এই প্রচারটাই হলো উদ্দেশ্যমূলক। আবার যারা এটা বলছেন যে ভারতীয় টিকা, তারা কিন্তু নিয়েছেন। উদ্দেশ্যটা হলো প্রথমে যেটা ছিল যে টিকা আসলেই বাংলাদেশ পাবে না, তারপরে যখন টিকা পাওয়া গেল তখন প্রশ্ন তোলা হলো যে এই টিকা মনে হয় যেন একটা মানে দোষগ্রস্ত। তারপরে যখন সেটা প্রমাণিত হলো যে এটা আন্তর্জাতিকভাবে একটা মানে কোয়ালিফাইড তখন কিন্তু যারা এই প্রচার করেছেন, অপপ্রচার করেছেন আমি বলবো, তারা কিন্তু নিজেরাই দিয়েছেন। কিন্তু তখন তারা বলেননি যে তারা যদি এই কথা বলতেন পরবর্তীতে এসে, হ্যাঁ আমরা ভুল করেছি, আগে প্রচারটি করেছি, এখন আমরা নিজেরা দিয়ে আমরা প্রমাণিত হলো যে এটা ভালো, তাহলে কিন্তু তাদের অপপ্রচারটা আজকে সত্যিকারের প্রচার হয়ে যেত। ওই অপপ্রচারটাই হলো আমি মনে করি। শওকত ভাই, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে মানে সরকার অপপ্রচার করছে, মানে সরকার মানে কোন অপপ্রচারটা করলো বা কোনটাকে সরকার তো অপপ্রচারের আপনার হিসাব দিয়ে শেষ করা যাবে না। সরকারের অপপ্রচারে তো বহু বহু উদাহরণ রয়েছে। সরকার অপপ্রচার করেছে টিকা নিয়ে কোনো সমস্যা হবে না, তারা ভারতের উপর টিকার উপর নির্ভরশীল হয়ে পরে দেখা গেল ভারত বন্ধ করে দিয়েছে, সরকার টিকা আনতে পারছে না। সরকার তো এই ধরনের অনেক অপপ্রচার বলা যাবে না, অপপ্রচার তো বলবে যে টিকা এসে যাচ্ছে, এটা অপপ্রচার না, কিন্তু বাস্তবে আসেনি তখনও। আপনি যখন সত্য বলছেন না, প্রতিশ্রুতি আর প্রচারের মধ্যে যদি আপনি গুণগত তফাৎ করতে চান তাহলে আসলে আমরা বাইলেটারালি বিতর্ক করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা। আমি বোঝার জন্য বলছি না, এটা তো প্রতিশ্রুতি আপনি দিবেন কেন? কখন একটা সরকার প্রতিশ্রুতি দেয়? যখন আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ আমি এই প্রতিশ্রুতি পালন, তখনই প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি মানে এই না যে এই দেশে কোনো সমস্যা, দ্রব্যমূল্য প্রতি রমজানের আগে বলা হয় দ্রব্যমূল্য বাড়ছে, তারপরে সরকারের যারা দাবি করতেন তাদেরকে অবস্থান কোথায় থাকে কেউ জিজ্ঞেস করে তাদের? মনে করেন এই টিকা আমদানিকারক একজন মিডিয়ার মালিক, এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তো বেক্সিমকো সেখান থেকে আনছে এবং তারা কমিশন পাচ্ছে। বেক্সিমকো টিকা আনতে পারছে না, আমরা কি মিডিয়া সেইভাবে প্রশ্ন করেছি? বেক্সিমকো আনছে, তারা কমিশন পাচ্ছে, কিন্তু বেক্সিমকো কেন আনতে পারলো না? আমরা তো আগে বেক্সিমকোকে ধরবো, আমরা কি ধরেছি মিডিয়া? আমরা ধরিনি। যাক, এই কথাগুলো বলার আগে আমি ইনু ভাইয়ের একটা কথা আমি বলবো, যে ইনু ভাই একটা কথা বলেছেন যে বর্তমান সরকারের আমলে কোনো সংবাদপত্রের মত প্রকাশ বিরোধী কোনো আইন হয়নি, এরকম একটা কথা বলেছেন। তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তো সারা দুনিয়া তোলপাড় হচ্ছে, এই সরকারের আমলই তো করা। হয়তো তিনি তখন তথ্যমন্ত্রী ছিলেন বলেই কথা বলছেন। 57 ধারাকে জামিন অযোগ্য করা, এটা তো এই সরকার আমলই করা। 2014 নির্বাচনের আগে এবং 2018 নির্বাচনের আগে এই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এই আইনে অনেক মানুষ গ্রেফতার হচ্ছে, এটা সমালোচনা হচ্ছে। উনি একজন সাবেক তথ্যমন্ত্রী এই কথাটা কিভাবে বললেন যে দণ্ডবিধির এদিক সেদিক হচ্ছে? দণ্ডবিধি তো একটা আলাদা আইন, ফৌজদারি দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধিগুলো আলাদা আইন। ডিজিটাল সিকিউরিটি একটা নতুন আইন, এবং এই নতুন আইন করা হয়েছে কালো আইন হিসাবে, এটি সারা দুনিয়াতে স্বীকৃতি পেয়েছে। কথাটা স্বীকার করতে অসুবিধা কি? আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের জানা উচিত। তারপরে উনি ফতোয়াবাজির কথা বলছেন, হ্যাঁ ফতোয়াবাজি ঠিক নয়, কিন্তু ফতোয়া প্রদান করা ইসলামের এটা একটা স্বীকৃত বিষয়, এবং হাইকোর্ট একবার ফতোয়াকে নিষিদ্ধ করার কারণে ওই যে ওই একটা কি হুজি হিজবুক কি না, হ্যাঁ হরকাতুল জিহাদের অভ্যুদয়ের সময় তারা একটা ঘোষণা দিয়েছিল যে ফতোয়া নিষিদ্ধ করার কারণ আমাদের অভ্যুত্থানের। হাইকোর্টে যে বিচারপতি দিয়েছিলেন রব্বানী সাহেব, তিনি মারা গেছেন। ফতোয়া তো ইসলাম স্বীকৃত এবং বাংলাদেশের আইনেও স্বীকৃত। বাংলাদেশে একজন খতিব আছেন যিনি ফতোয়া প্রদানের দায়িত্বপ্রাপ্ত, যে পবিত্র কোরআন এবং হাদিসে যদি কোনো অব্যাখ্যা, সেটার জন্য তো ইসলামিক ফাউন্ডেশন একটা বোর্ড থাকে, এমনিতেই গ্রামে বসে যে কেউ বসে একটা ফতোয়া দিয়ে দিল, সেটা তো আর ফতোয়াবাজি। কিন্তু সেটা ফতোয়া কিনা, গ্রাম্য সালিশের রায় ফতোয়া না। কিন্তু ফতোয়া হচ্ছে যখন ইসলামী ফাউন্ডেশনের পক্ষে যিনি নিযুক্ত আছেন বোর্ডের পক্ষ থেকে প্রধান, তিনি যখন বলবেন। আমি এই কথা বলছি যে এখানে আমি ব্যক্তিগতভাবে কথা বলতে পারছি, এটাই কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতার বিষয় না। সারা দেশে আপনার মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিতে পারছে না, শেয়ার দিতে পারছে না, বহু লোক জেল খাটছে, অসংখ্য সাংবাদিক এই মামলা মোকদ্দমায় পড়েছেন। তো এগুলো ইনু সাহেব এগুলো দেখেও না দেখার ভান করছেন কিভাবে? তিনি হয়তো পার্লামেন্টেও তার সত্য বলার
একটা অধিকার আছে, কিন্তু সেটা কতখানি সত্য তিনি জি বলেন। ইনু ভাই, আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি দেখেও না দেখার ভান করছেন, আরো কিছু প্রসঙ্গ এসেছে, আপনি নিশ্চয়ই সেটার উত্তর দিবেন। একদমই মিনিট দুয়েক সময় পাবো আমরা। চট করে বলেছি যে ডিজিটাল সিকিউরিটি আইনটা হচ্ছে নতুন দণ্ডবিধি, ওনার কারেকশন করলাম। 2 নম্বর হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শব্দ বলে কোনো শব্দই নাই, এটা সাধারণ নাগরিকের জন্য, এবং সেই নাগরিকের জামিন অযোগ্য যে বিধান, বাংলাদেশে বেশিরভাগ দণ্ডবিধি জামিন অযোগ্য। কিন্তু ইনু ভাই, মানে সাংবাদিকরা তো সেটির ইনু ভাই, মানে সাংবাদিকরা তো সেটির মানে চর্চা করবেন এটা। আমি সেটির উপরে প্রয়োগ করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি এই আইনে একটু উল্লেখ করা দরকার ছিল না যে সাংবাদিকরা এর বাইরে থাকবেন? আমি একটু বলি না, সাংবাদিকরা বাইরে থাকবে কেন? নাগরিক সাংবাদিক যদি মানুষ খুন করে গ্রেপ্তার হবে না? সুতরাং ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের শব্দ নাই। সাংবাদিকরা এখানে গ্রেপ্তার হয়েছেন তারা মিথ্যাচারের জন্য অথবা ভুল তথ্যের জন্য অথবা ওসি সাহেবের ক্ষমতাবাদীর জন্য অথবা রাজনৈতিক নেতার ক্ষমতাবাদীর জন্য, সেই প্রশ্ন এখন আলোচনায় যাচ্ছি না। এই আইনটা পর্যালোচনা হচ্ছে। দ্বিতীয়, ফতোয়ার ব্যাপারে হাইকোর্ট বলেছে যে এই যত্রতত্র ফতোয়া দেওয়া যায় না। জাস্টিস সাহেব যে বিধান দিয়েছিল সে বলছিল রাষ্ট্র স্বীকৃত একটা বোর্ডই কেবল ফতোয়াবাজি করতে ফতোয়া দিতে পারে, কি সেই বোর্ড আজ পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি। সুতরাং যারা ফতোয়া দিচ্ছেন তারা কোনো বৈধ কর্তৃপক্ষ নয়। সুতরাং আমি শব্দটা ব্যবহার করেছি বাজি, ফতোয়া বাজি। সুতরাং যত্রতত্র মামুনুল হকের মতন লোক আমাকে কাফের বলবে আর আরেকজনকে ইমানদার বলবে আর বেহেশতের টিকিট বিক্রি করবে, এই সব জিনিস হচ্ছে মিথ্যাচার, অপপ্রচার, ধর্মের অপপ্রচার। তারপরে যেটা বলেছেন যে শকত সাহেব আরেকটা কি বলেছেন আমার ব্যাপারে, একটা ডিজিটাল নিরাপত্তা আইন, মত প্রকাশের ব্যাপার, একটা হচ্ছে ফতোয়াবাজির ব্যাপার, আরেকটা হচ্ছে যে আরেকটা ধরিয়ে দেন আমাকে, এখনো উত্তর দিয়ে দিই আমি। আপনি ব্যস্ত তথ্যমন্ত্রী ছিলেন, আপনি অনেক কিছু না দেখেও না দেখার ভান করছেন। আমি তথ্যমন্ত্রী থাকি আর না থাকি সেটা বড় কথা না। আমার কথা ডিজিটাল নিরাপত্তা আইনে 2 বছর হয়েছে, এটা পর্যালোচনার জন্য আমি বলেছি, ইকবাল সোবহান চৌধুরী বলেছে, আমরা সবাই বলেছি এর অপপ্রয়োগ যেখানে যেখানে হচ্ছে সেগুলা পর্যালোচনা করে সংশোধন করা হোক। সেখানে আমি শওকত মাহমুদকে আশ্বস্ত করছি এটা পর্যালোচনা হবে, এবং আপনিও পর্যালোচনার জন্য ধারার কোন সংশোধনী আছে সংশোধনীগুলো দেবেন। তবে ক্ষমতার অপব্যবহারের মধ্য দিয়ে কোনো সাংবাদিক যদি নিগৃহী হয়ে থাকে তার জন্য আমি সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, কিন্তু এটা প্রতিকার করা উচিত। যারা দায়ী সেই সব কর্তৃপক্ষকেও আইনের আদালতে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আর এইখানে যে অপপ্রচারের যে রাজনীতিটা হচ্ছে কেন জানেন? কাক যখন ময়ূর সাজার চেষ্টা করে তখন অপপ্রচারের রাজনীতি করতে হয়। হাসানুল হক এনু এমপি, আমি আর আপনাকে সময় দিতে পারছি না, আমাদের সময় শেষ। আপনাকে ধন্যবাদ ইকবাল সোবহান চৌধুরী। একদমই এক বাক্যে যদি যে মত প্রকাশের স্বাধীনতা সকল দেশেই কিন্তু আছে, আবার মানে মত প্রকাশের স্বাধীনতার নামে যদি শান্তি বিঘ্নিত হয়, সন্ত্রাস উচ্চকিত হয় বা সমাজে গণতন্ত্রের বা উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সেই মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক দেশেও ধন্যবাদ মাহমুদ, আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।